গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প ২৭শে শ্রাবণ। লেখক বিমল মিত্র। শেষ পর্যন্ত বৈকুণ্ঠ ঠাকুরের পাত্তা পাওয়া গেল। বৈকুণ্ঠ আর বাড়ির ঠাকুর দুজনে মিলে রাঁধলে কোনো অসুবিধে হবে না। ভাঁড়ার বার করে দেবে সুরুচি, সমস্ত দিকে তদারকও করবে সুরুচি। সুরুচি থাকতে আবার ভাবনা। সমস্ত আয়োজনই সম্পূর্ণ হয়ে গেছে। নিবারণবাবুই প্রথম দুঃসংবাদটা শোনালেন কোর্ট থেকে এসে। কাল শুনলাম মিটলেস ডে নাকি। মাংসই শুনছি পাওয়া যাবে না কাল। এখন যা ভালো বুঝো করো। হতাশার ভঙ্গিতে কোটের গলার বোতামটা খুলে ফেললেন নিবারণবাবু। সুরবালা যেন নিদারুণ দুঃসংবাদ শুনেছেন এমনই সুরে বললেন, তাহলে আর বৈকুণ্ঠ ঠাকুরকেই বা ডাকা কেন? মাছের কালিয়া, মাছের পোলাও ওসব আমাদের বাড়ির ঠাকুরই তো পারবে। নিবারণবাবু তখন খালি গা হয়ে পাখার তলায় আরাম করছেন। বললেন, তাহলে বারণ করে দিই বৈকুণ্ঠকে আসতে। বটু যাক, তাহলে আজ রাত্রে বারণ করে আসুক। 2 টাকা বায়না নিয়েছিল, সেই টাকা দুটোই গচ্চা গেল। সুরবালা ঝংকার দিয়ে উঠলেন। অমনি রাগ হয়ে গেল। রাগের কথা কি বলেছি? মাংস যদি না পাওয়া যায় তো মাছই 4-5 রকমের করতে হবে। কমলার ছেলেরা মাংস খেতে ভালোবাসে, তাই মাংস করছিলাম। সুরুচি ঘরে এলো। বললে, বাবা, মিষ্টির দোকান থেকে লোক এসেছে, বলেছি বসতে। বসুক বলে নিবারণবাবু উঠলেন। তারপর কলঘরে যেতে যেতে থেমে বললেন, ক্ষীরকদম্ব বলে একরকম নতুন খাবার উঠেছে শুনছিলাম। কি জানি খেতে কেমন। দেব অর্ডার? জিজ্ঞেস করলেন সুরবালাকে। সুরবালা বললেন, তাহলে যে 9 রকম মিষ্টি হয়ে যায়। একটা ক্ষীরের খাবার ক্ষীরকান্তি তো রয়েছেই, আবার ক্ষীরকদম্ব? তা হোক, বছরে তো একটা দিন। বছরে একটা দিন, ২৭শে শ্রাবণ। এই ২৭শে শ্রাবণই সুরবালার মন্ত্র দীক্ষা নেবার দিন। 3 বছর আগে হিমালয় থেকে গুরুদেব এসে সুরবালাকে দীক্ষা দিয়ে শিষ্যা করে আবার হিমালয়ে চলে গিয়েছিলেন। প্রতি বছর সেই তারিখটি স্মরণ করার উপলক্ষ করে তাঁর গুরুদেবকে ভক্তি শ্রদ্ধা দেখানোই সুরবালার উদ্দেশ্য। গুরুদেবের একটি ছবি টাঙানো আছে লক্ষ্মীর ঘরে। রোজ সেখানে ধূপধুনো দিয়ে প্রদীপ জেলে সন্ধ্যাবেলা জপ করেন সুরবালা। প্রতি সন্ধ্যাবেলা 8 ঘণ্টা সময় ওখানেই কাটে সুরবালার। আর ২৭শে শ্রাবণ হয় উৎসব। সেদিন গুরুদেবের ভোগ হয়। নিমন্ত্রিত অভ্যাগত আত্মীয় স্বজনরা প্রসাদ পায়। সেই দিন বিভিন্ন 3টি দেশ থেকে সুরবালার 3টি মেয়ে, ছেলে মেয়ে জামাইদের সঙ্গে নিয়ে সুরবালার বাড়িতে আসে। 2 বার ভালো করে উৎসব সম্পন্ন হয়ে গেছে। এবার 3য় বার্ষিকী। সুরবালার আগেই ঘুম থেকে উঠে সুরুচি কাজে হাত লাগিয়েছে। ঝি চাকর ঠাকুরকে তুলে দিয়েছে, উনুনে আগুন দিয়েছে। বাবার দাড়িকা মামার গরম জল, চায়ের জল, মায়ের চোখের ওষুধ, ছোট ঘড়িটাতে দম দেওয়া, স্নান সব কিছু সেরে কাপড় বদলে কালকের উৎসবের আয়োজন করতে লেগে গেছে। অতগুলো লোক আসবে। থালা গেলাস বাটি গুনে গুনে সিন্দুক থেকে বার করলে, করে কলতলায় ফেলে দিলে। বললে, এগুলো মেজে ফেলো তো লক্ষ্মীর মা, কাজের ভিড়ে কাল আর হয়ে উঠবে না। তারপর কত কাজ সুরুচির। 3 দিদির 3টি ঘর সাজানো কি সোজা কথা? দরজায় পর্দা টাঙানো থেকে শুরু করে বালিশ, বিছানা, মশারি খাটানো। বড় জামাইবাবু শৌখিন লোক। দেয়ালে 2-4খানা ছবি টাঙালে, জানালায় সবচেয়ে বাহারি পর্দা ঝুলিয়ে দিলে, দরজার চৌকাঠে একটা ভালো কার্পেট পেতে দিলে। বর্দি সুরুচিকে খুব ভালোবাসে। সেবারে যখন এসেছিল তখন তার জন্যে একটা বেনারসি সিল্কের থান এনেছিল। সুরবালা ঘরে ঢুকে বললেন, হ্যাঁ মা, কত খাটছিস তুই, কিছু মুখে দিসনি তো? সুরুচি বললে, চা তো খেয়েছি মা। আমি গুরুদেবকে রোজ তোর জন্যে বলি,
উনি তো সবই দেখতে পান। দেখবি তোর ভালো করবেন উনি। এই যে তাঁকে সেবা করছিস, এতে তিনি তোর মঙ্গল করবেন। সুরুচি বললে, তাহলে দক্ষিণের দুটো ঘরই মেজদি আর ছর্দিদের দিই। ও মা, তুই তাহলে কোথায় শুবি? উত্তরের ঘরে? ও ঘরে পাখা নেই যে মা, গরম হবে না? তা হোক, ওরা দুদিনের জন্যে এসে কেন কষ্ট করতে যাবে? মেজদির চাদরটা একটু ময়লা হলো, তা হোক গে, কি বলো মা? সুরবালা বলেন, কাল এক স্বপ্ন দেখলুম মা, যেন গুরুদেব এসেছেন, এসে আমার চোখ দুটো চেপে ধরলেন। চেপে ধরতেই কি বলবো মা, যেন চারদিক আলোই আলো হয়ে গেল। দেখলুম গুরুদেব নেই, তাঁর বদলে শঙ্খ চক্র গদাপদ্ম নিয়ে স্বয়ং নারায়ণ আমার দিকে চেয়ে আছেন। আমি তো মা আনন্দে প্রণাম করতেই ভুলে গেলুম, মূর্ছায় যাচ্ছিলুম। হঠাৎ গুরুদেব চোখ দুটো ছেড়ে দিলেন। দেখি আমার গুরুদেব আবার আমার সামনে বসে হাসছেন। বললেন, চিনলি আমাকে? সুরুচি বললে, মেজদিদির একটা বালিশ কম পড়ছে, কিন্তু আমার বালিশটাতেই মেজদি শোবেক্ষণ। আর ঘরে লোক না থাকলে কি ঘরের স্ত্রী থাকে, কি বলো মা? কতদিন এসব ঘরে ঢোকা হয়নি, ভূতের রাজ্য হয়ে আছে বলে সুরুচি ঝাঁটা নিয়ে ঝুল ঝাড়তে লাগল। কমলার বর লক্ষ্ণৌর উকিল, তাদের গাড়ি আসবে সকাল 6টায়। বিমলার বর থাকে পাটনায়, সে ডাক্তার, তাদের গাড়ি আসবে 9টার সময়। তারপর অমলার বর থাকে মালদায়, জমিদার, তারা আসবে বেলা 11টায়। সুরবালার সকালের জপ শেষ হয়েছে, এবার জলযোগ করে পাঠ আরম্ভ হবে। মোহন কথক রোজ এসে ভাগবত গীতা পাঠ করেন। কোনো কোনো দিন পাড়ার 2-1জন বুড়ি এসে জড়ো হয়। কথা শুনতে শুনতে সুরবালার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, যতবার একটা অধ্যায় শেষ হয়। আর সুরবালা ততবার গলায় আঁচলটা দিয়ে গুরুদেবের ছবির তলায় মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম করেন। সুরুচি এসে বলে, মা, বাজারে রুই মাছ পাইনি, ইলিশ মাছ এনেছে, কি করব? সুরবালা যেন বিরক্ত হন, বলেন, ওসব লক্ষ্মীর মা যা ভালো বোঝে করবে ক্ষণ। তুই একটু আয় না মা, বসে দুটো কথা শোন না। তোর কেবল সংসার আর সংসার। সুরুচি ততক্ষণে রান্নাঘরে ঢুকে ঠাকুরকে বকতে শুরু করেছে। তোমার আক্কেলখানা কি ঠাকুর? আঁশের উনুনে তুমি নিরামিষ করাটা কি বলে চাপালে? তুমি কি আজ নতুন মানুষ এলে এ বাড়িতে? তারপর উঠোনের দিকে চেয়ে লক্ষ্মীর মাকে বলে, তুমি বাপু ওই কাঁচা কাপড়ে নর্দমা পরিষ্কার করছো? আমি কিন্তু ও কাপড়ে তোমাকে শিল ছুঁতে দেব না। মার না হয় এসব দিকে নজর নেই, কিন্তু আমি তো কানা হইনি। সমস্ত দিকে নজর না রাখলে কি চলে? বাবাকে খাইয়ে দাইয়ে কোর্টে পাঠিয়ে সুরুচি বাবার ঘরটা পরিষ্কার করতে গেল। বিছানা টেবিল আলনা গুছোতে গুছোতে সুরুচি পুরনো চিঠিপত্রের বাক্সটাও গুছোতে বসল। অনেক দিনের অনেক বাজে চিঠি জমে অকারণে ভারী হয়ে উঠেছে। হঠাৎ মনে হলো কে যেন ঘরের মধ্যে ঢুকল, ঢুকে লুকোলো কোথাও। পেছন ফিরে দেখে, না, তারই প্রতিবিম্ব পড়েছে আয়নাতে। সুরুচির বহুদিনের আগের কথা মনে পড়াতে ঠোঁটের কোণে একটু হাসির আভাস উঠে আবার মিলিয়ে গেল। চেয়ারের ওপরে উঠে আলমারির মাথাটা পরিষ্কার করলে। কয়েকটা লাল রঙের চিঠি বেরুলো, সুরুচির বিয়ের চিঠি। কুটি কুটি করে ছিঁড়ে ফেলল সেগুলো। যত সব বাজে জঞ্জাল। তারপর মতিলালকে ডাকলে, বললে, বালতি করে জল নিয়ে আয় আর ঝাঁটা নিয়ে আয়, ঘর ধুতে হবে। দুজনে মিলে তারপর সমস্ত ধোয়া মোছা ঝাড়া, সে এক কাণ্ড। সুরবালা দেখে বলেন, এ কি কাণ্ড মা তোর? আমি গুরুদেবকে কাল তাই বলছিলাম, আমার রুচির কষ্ট আর আমি দেখতে পারি নে বাবা। গুরুদেব বললেন, ওকেও দেব দীক্ষা। সেবার আমার সঙ্গে একসঙ্গে দীক্ষা নিলে কেমন হতো বল দিকিনি?
মুখটা একেবারে শুকিয়ে গেছে। আহা মা আমার। সুরুচি বলে, তুমি সরদি কি এখান থেকে? আমি এত কষ্ট করে ধুচ্ছি আর তুমি কাদা পা দিয়ে সব নোংরা করে দিচ্ছ। সমস্ত দিন ধরে আয়োজন করেও মনে হয় কোথাও যেন কি ভুল হয়ে গেল। গুরুদেব ফুল ভালোবাসেন। 10 টাকার ফুলের মালার অর্ডার দেওয়া হয়েছে। পাঠককে বলা হয়েছে 3 বার গাড়ি নিয়ে স্টেশনে যেতে হবে। একবার সকাল 6টায়, আর একবার 9টায়, আর শেষবার 11টার সময়। প্রথম 2বার হাওড়ায়, শেষবার শিয়ালদায়। অনেক রাতে সমস্ত কাজ সেরে বিছানায় শুয়েও শান্তি নেই সুরুচির। কত ভাবনা। ভাড়ার ঘরের তালাটা বন্ধ করে একবার টেনে দেখেছে তো? পেছন দিকে বারান্দার আলোটা নিভিয়েছে তো? ছাদের সিঁড়ির দরজা বন্ধ করা হয়েছে তো? তারপর ভোরবেলা মতিলালকে পাঠাতে হবে 1 ঘড়া গঙ্গা জল আনতে। পাঠক হাওড়া স্টেশন থেকে ফেরবার পথে কলাপাতা আর ফুলের মালাগুলো নিয়ে আসবে। শুকলালের দোকানে মিঠে পানের অর্ডার দেওয়া হয়েছে। সে কি আর সকালবেলা পাওয়া যাবে? কত ভাবনা সুরুচির। সুরুচির ডাকাডাকিতে সুরবালার ঘুম ভেঙে গেল ভোরবেলা। আজ সত্যিই অনেক কাজ সুরবালার। এখনই স্নান করতে হবে, করে গরদের শাড়ি পরতে হবে, পরে নিজের হাতে গুরুদেবের জন্যে ভোগ রাঁধতে হবে। নিজের হাতে ভোগ রেঁধে তিনি পুজোর ঘরে ঢুকবেন। ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। সকাল থেকে শুরু করে গুরুদেবকে ভোগ দেওয়া পর্যন্ত কোনো পুরুষের মুখ দেখা নিষিদ্ধ। এমনকি নিবারণবাবুও নাকি সামনে থাকতে পারবেন না। সুরবালার আজ কেবলই ভয় কখন বুঝি ত্রুটি হয়ে যায়। বর্ষাকাল, ঝমঝম করে দিনরাতি বৃষ্টি লেগে আছে, তবু মুখে বলছেন তাঁর কাজ তিনিই দেখছেন, আমি তো উপলক্ষ মাত্র। সুরুচি ঘুরে ঘুরে একবার মাকে সাহায্য করছে, একবার ভাঁড়ার দেখছে, আর একবার সমস্ত বাড়িটার কোথায় কি হচ্ছে দেখে বেড়াচ্ছে। বৈকুণ্ঠ ঠাকুর পাকা লোক, এসেই শুনেছিল মাংস পাওয়া যাবে না। তারপর নিজেই বেরিয়ে কোথা থেকে 5 টাকা সের দরে মাংস নিয়ে এসেছে। ভাঁড়ার ঘরে এসে বলে, খুকি দিদি 1 সের আদা চাই। 2টো বড় বড় মাটির উনুনে রান্না হচ্ছে। বৈকুণ্ঠ ঠাকুর আরো 2জন সহকারী নিয়ে সেখানে আগুনের তাতে বসে ঘামছে। পাঠক স্টেশন থেকে খালি গাড়ি নিয়ে ফেরত এলো। বললে, খুকি দিদি 6টার গাড়িতে বড় দিদিমণিরা আসেননি। সুরবালা রাঁধছিলেন। শুনে বললেন, তখনই জানি ওরা আসবে না। কমলাই যদি না আসবে তাহলে কার জন্যই বা এত আয়োজন? কার জন্যেই বা কি? যাক, আমি কে? তাঁর কাজ তিনিই দেখবেন। সুরুচি বলে দিলে, 9টার গাড়িতে মেজদিমণিদের আনতে যেও আবার। দেখো আসবার সময় শুকলালের দোকান থেকে মিঠে পান আর বাজার থেকে ফুলের মালা আনতে ভুলো না। বড় বড় রুই মাছ এসে উঠোনে পড়েছে। 2জন জেলে বউ বড় বড় বঁটি নিয়ে মাছ কুটছে। সুরুচিকে দেখে একজন বলে, ও খুকি দিদি, এই মাছের দাগাটুকু নিচ্ছি আমার মেয়ের জন্যে, বলে 1 টুকরো মাছ নিয়ে হাত বাড়িয়ে দেখালে। মাংস রান্নার তীব্র গন্ধ এসে সুরুচির নাকে লাগল। সেই গন্ধে সমস্ত শিরা উপশিরা তার শিথিল হয়ে এলো। পেঁয়াজ রসুন বাটা হচ্ছে তাল তাল। একটা তরকারি রান্না হচ্ছে, আর পাত্র করে তুলে এনে রাখছে ভাঁড়ারের ভেতর। একটা নিরামিষ ভাঁড়ার, একটা আঁশের, একটা মিষ্টির। মিষ্টির ভাঁড়ারে কলাপাতা, মাটির গেলাস, কুশাসন জড়ো হয়েছে। 3টে ভাঁড়ারের চাবি নিয়েছে সুরুচি নিজের কোমরে। ও মা সুরুচি, পুজোর ঘরের দরজাটা খুলে দে মা, একটা ভোগ রান্না হয়েছে। সুরুচি পুজোর ঘরের শেকলটা খুলে দিলে। গঙ্গা জল দিয়ে সমস্ত ঘরটা সুরবালা নিজের হাতে ধুয়েছেন। একটা ভোগ রান্না হবে আর এই ঘরে এনে তুলতে হবে।
ঘরের ভেতর একটা পেতলের প্রদীপে ঘিয়ের বাতি জ্বলছে। ফুলের মালা এলে গুরুদেবের ছবিটা একেবারে ফুলে ফুলে ঢেকে যাবে। ধূপধুনোর গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ভাগবত গীতা সাজানো আছে। কড়িকাঠে একটা ইলেকট্রিক পাখা ঝুলছে। চার দেয়ালে চারটে বড় বড় আয়না, একটা তাকে একটা লক্ষ্মীর সিঁদুর চুবড়ি। মাথার ওপর ধানের শুকনো শীষ ঝুলছে। একপাশে জলচৌকির ওপর আলপনা দেওয়া, তাতে রূপোর পঞ্চপ্রদীপ, ধূপদানি আর দুটো রূপোর হ্যান্ডেল দেওয়া সাদা চামর, আর তারই একপাশে পঞ্চমুখী শাঁখ একটা। ফল কেটে নৈবেদ্য সাজিয়ে আগেই রাখা হয়েছে জলচৌকির সামনে। একটা পেতলের কমণ্ডলুতে গঙ্গা জল। বৈকুণ্ঠ এসে বলে, ও খুকিদি, পোলাওয়ের চাল বার করে দাও, আর আখনির জলের মশলা আর নতুন কাপড় এক টুকরো। লোকজন এখনো এসে জড়ো হয়নি। এরই মধ্যে জলে কাদায় প্যাচ প্যাচ হয়ে গেল সারা বাড়ি। লক্ষ্মীর মাকে ডেকে বললে, নতুন ঝিকে দিয়ে একবার জায়গাটা মুছিয়ে নাও না লক্ষ্মীর মা, পিছলে পড়ে গিয়ে হাড়গোড় ভাঙবে। তারপর নতুন ঠিকে লোকদের বললে, তোরা এবার চা জল খাবার খেয়ে নে, চা চিনি দুধ দিচ্ছি, বৈকুণ্ঠ ঠাকুরের কাছে চা তৈরি করে নে। আর এক এক টুকরো কলাপাতা নিয়ে সব বোঝ দিকিনি, মিষ্টি দিচ্ছি। বাইরে মোটরের শব্দ হলো। মেজো মেয়ে বিমলা, মেজো জামাই, নাতি নাতনি এসে হাজির। নিবারণবাবু খবর পেয়ে নিচে এলেন। সুরুচি এগিয়ে গিয়ে জামাইবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করলে। প্রণাম কড়াকড়ির পালা শেষ হলে নিবারণবাবু বললেন, চলো চলো সব ওপরে চলো। বিমলা বললে, কি রে রুচি, তুই এত রোগা হয়ে গেছিস কেন? সুরুচি বলে, তা বলে তোমার মতো মোটা হব নাকি কেবল? বিমলা বলে, সত্যি ভাই, কি মোটাই হচ্ছি। তোর জামাইবাবু ডাক্তার হলে কি হবে? হ্যাঁ রে, তোদের এখানে আজকাল কি সিনেমা হচ্ছে রে? কি জানি বাপু, সিনেমার খবর রাখি নে। তা এসেই একেবারে বায়োস্কোপ যাওয়া? এতদিন পরে এলে, একটু গল্প টল্প করো। বিমলা বলে, না বাপু, গল্প টল্প পরে অনেক হবে ক্ষণ। চান করে ভাত খেয়ে নিয়েই বেরুবো। কতদিন বেরুতে পাইনি। খানিক পরে ট্যাক্সি করে বড় মেয়ে কমলারা এলো। বলে, ট্রেন ফেল করে এই দুর্গতি। কোথায় রে বাবা, কোথায়? মা কোথায়? ও মা, কি রোগা হচ্ছিস তুই দিন দিন। বিমলা, অমলা ওরা এসেছে। তারপর বলে, উফ, ট্রেনে কি ভিড় ভাই, কোমর ফেটে গেছে বসে বসে। আমি বাপু আজ কোনো কাজই করতে পারবো না, আমি কেবল বসে বসে তরকারি। বিমলা খবর পেয়ে এলো। ও মা, বর্দি কখন এলে? আমরাও এই এলুম। রুচিকে এসেই তোমার কথা জিজ্ঞেস করছিলুম। কানের ওটা কবে করালে দিদি? বেশ হয়েছে, একটা কঙ্কন গড়াতে দিয়েছিলুম। আসবার সময় স্যাকরা বেটা দিতেই পারলে না। ছগাছি করে এই বেঁকি গড়িয়েছি এবার। মেরোর দেশে এই নতুন ডিজাইন। পাঠক ফুলের মালা আর খিলি পান নিয়ে এসেছে। ফুলগুলো মাকে দিয়ে এলো। সুরুচি দেখলে মার কোনো দিকে নজর নেই। ভোগ সব রান্না হয়ে গেছে, পুজোর ঘরে থরে থরে সাজিয়েছে। সুরবালা ফুলের মালা নিয়ে দরজা বন্ধ করে দিলেন। খুলবেন দুপুর 12টার পর। ছর্দিরা এসে গেল 11:30টায়। এসেই বললে, হ্যাঁ রে বর্দি, শেষদি ওরা এসেছে। বলেই উঠে গেল ওপরে। দোতলায় দিদিদের ছেলেমেয়েরা ছুটোছুটি চালিয়েছে। দুবদাপ শব্দ সুরুচির কানে এলো। সমস্ত ব্যবস্থাই ওদের ঠিক করে রেখেছে সুরুচি। বাথরুমে তোয়ালে, গামছা, সাবান, তেল, দাঁত মাজা, সব সব। কতদিন পরে বাপের বাড়িতে এসেছে। ওদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সুরুচিরই তো দেখা উচিত। 3 বোনের কত কাপ চা লাগবে হিসেব করে চা তৈরি করে দিয়ে এলো। কমলা বললে,
তোর জন্যে কি এনেছি দেখলি না রুচি? আসছি বর্দি, ওদের ঘরে চা দিয়ে আসি বলে সুরুচি মেজদির ঘরে এলো। মেজদিরা স্নান সেরে কাপড় বদলেছে, মস্ত বড় একটা ট্রাঙ্ক খুলে কাপড় চোপড় জিনিসপত্র গুছোচ্ছে। সুরুচিকে দেখে মেজদি বললে, দেখ তো রুচি, কোন কাপড়টা পরি? তোরা বাপু শহরে থাকিস, কোনটা ফ্যাশন কোনটা ফ্যাশন নয় তোরাই ঠিক বলতে পারিস। মেজদিরা সিনেমায় যাবে, তারই আয়োজন হচ্ছে। ট্রাঙ্ক ছেড়ে একগাদা পোশাকি কাপড় বার করে দিলে মেজদি। বললে, দে ভাই, তুই একটা বেছে দে। তারপর বললে, আর ভাই, সেবার এসে যতগুলো ব্লাউজ তৈরি করে নিয়ে গেলাম সব ছোট হয়ে গেল, একেবারে নতুন রয়েছে, কিন্তু একটাও গায়ে হয় না। হ্যাঁ রে, এ শাড়িখানা কেমন বলতো? 80 টাকা দিয়ে কিনেছি এবার। মেজদির শাড়ি, ব্লাউজ, গয়না সব সুরুচিকে দেখতে হলো। তারপর এলো ছোটদির ঘরে। ছোটদি বললে, হ্যাঁ রে রুচি, গাড়িটা এখন একবার দিতে পারবি ভাই? আমার এক ননদ থাকে শ্যামবাজারে, একবার দেখতে যাব ভাবছি। তারপর সুরুচির সঙ্গে একান্তে অনেক কথা হলো ছোটদির। আসবার সময় শাশুড়ি বললে, বৌমা যাচ্ছ? আমার তো শরীরের এই অবস্থা, কাজ হয়ে গেলেই চলে আসবে। আমি ভাই বছরের মধ্যে এই একবার যা বেরুতে পাই, তাও বেরুতে দেবে না শাশুড়ি মাগি। তুই ভাই বেশ আছিস রুচি? তারপর আবার বললে, পরপর 3টে মেয়ে হয়েছে, উঠতে বসতে শাশুড়ির কথা শুনতে হয়। বলেন, পাড়ার কত বউই দেখছি, তোমার মতন এমন মেয়ে বিউনি দেখিনি আমার জন্মে। স্বর্গ থেকে এক ফোঁটা জল পাবে না পূর্বপুরুষরা। আমি বেঁচে থাকতে এও দেখতে হবে চোখ মেলে। তুই বেশ আছিস ভাই রুচি, বেশ আছিস। সুরুচি আবার বর্দির ঘরে এলো। বর্দি বললে, আসবার সময় তোর জন্যে কি নিয়ে আসি ভেবে ভেবে অস্থির আমরা। সুরুচি বলে, বারে, আমার জন্যে আনতেই হবে তার কি মানে আছে? আমার তো সবই আছে। তা সে কত দোকানই ঘুরলাম, কেবল এনামেল করা পানের কৌটো, জর্দার কৌটো, গয়নার বাক্স, নয়তো সিঁদুর কৌটো। আর আছে সব খেলনা, আতরদান, সুরমাদান। তোর জামাইবাবু আর আমি বাজারে ঘুরে ঘুরে হয়রান। সুরুচি হাসল। শেষকালে এই গরদের থানটা নিলুম, একটা চাদর হবে, একটা কাপড় করবি। তোর তো আবার শুদ্ধ অশুদ্ধ বিচার আছে। কেমন হয়েছে রে, পছন্দ হয়েছে তো? সুরুচি থানটাকে বুকে তুলে নিয়ে বর্দির পায়ের ধুলো নিতে যাচ্ছিল। বর্দি ডান হাতে সুরুচির গলা জড়িয়ে ধরে নিজের কোলে টেনে নিলে। ছি ভাই, পায়ে হাত দিতে নেই। তোর কথা সেখানে বসে কত যে ভাবি, তুই তার কি বুঝবি? আমরা 4 বোন, 4 বোন 4 দিকেই তো চলে গিয়েছিলাম। বাবা মার কাছে থাকবার কেউ ছিল না। হঠাৎ তুই ফিরে এলি, বাবা মাকে দেখবার তবু একজন লোক হলো। কিন্তু যেদিন খবরটা শুনলুম, সারাদিন কেবল হা হা করে বুকের মধ্যে হাহাকার উঠেছে। সুরুচি বললে, আমি উঠি বর্দি? কেন, কি এত কাজ? একটু বস না। সকাল থেকে তো আজ কিছুই খাসনি। আজ সারাদিন তো তোর উপোস, মার উৎসব, তা তোর এ উপোস কেন বলতো রুচি? আমি উঠি বর্দি, ওদিকে কি যে হচ্ছে কে জানে। ধরফর করে উঠল সুরুচি। যা ভেবেছে তাই। কলাপাতাগুলো আধোয়া পড়ে রয়েছে, কাক উড়ে এসে রান্নার জলে মুখ দিয়েছে। বাসন মেজে এনে জল শুদ্ধ বাসন রেখে দিয়েছে ঝি। বলবার কেউ নেই বলে মোছা হয়নি। নিজে না করলে কোনো কাজটা যদি হয়, পরের ওপর আবার ভরসা। এখনই মা বেরুবে পুজোর ঘর থেকে, দিদিদের ছেলে মেয়েরা খেতে বসবে। বৈকুণ্ঠ ঠাকুর রান্না মোটামুটি সব শেষ করে এনেছে। বর্দি এলো নিচে, বললে, কিছু কাজ থাকে তো দে, বসে বসে করি। সুরুচি বললে,
তুমি কেন কাজ করতে যাবে বর্দি? এসেছো একদিনের জন্যে। একদিনের জন্যে এসেছি বলেই তো কাজ করব। ওরা কোথায় রে? বিমলা, অমলা? মেজদি সিনেমায় যাচ্ছে, আর ছর্দি যাবে শ্যামবাজারে ওর ননদের বাড়ি। বর্দি তুমি ওঠো, এখানে আমি ছেলে মেয়েদের খাবার জায়গা করি। ও খুকি, খুকি রে! ওপর থেকে নিবারণবাবু ডাকলেন সুরুচিকে। ওপরে গিয়ে সুরুচি দেখে বাবা একেবারে অসহায়, কলমের কালি ফুরিয়ে গেছে। প্রকাণ্ড একটা ঘরের মধ্যে বই কাগজ খুলে নিবিষ্ট মনে লিখতে লিখতে হঠাৎ কলমের কালি ফুরিয়ে গিয়েছিল। সুরুচি না থাকলে নিবারণবাবুর কলমে কালি যে কে দিত, সে একটা ভাবনার বিষয়। রুচি, রুচি! মা ঠাকুর ঘর থেকে বেরিয়েছেন। যাই মা, বলে নিচেই নেমে এলো এক দৌড়ে। এইসব প্রসাদ ঘরে তোল মা, বাইরে কোনো অসুবিধে হয়নি তো? বিমলা, কমলা, অমলা এসে পড়েছে সব? কেমন আছে সব? ভালো? কর্তা ডাকছিলেন কেন? বছরে একটা কাজের দিন, তাও একটু ফুরসত নেই। কলমে বুঝি কালি ফুরিয়েছিল? সুরুচি সব প্রসাদ ভাঁড়ারে তুলে চাবি তালা দিয়ে দিলে। বিমলা এলো, বললে, মা, আমরা এসে পড়েছি। নিচু হয়ে তারা মায়ের পায়ের ধুলো নিলে। মা চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, এই রুচিকে এখনই তোমাদের কথা জিজ্ঞেস করছিলুম। এই দেখো মা, গুরুদেবের আশীর্বাদে সব কাজই তো নির্বিঘ্নে হচ্ছে। এখন কি জানি কি তার মনে আছে, সবই তো তাঁর ইচ্ছে। তারপর আবার বললেন, গুরুদেবকে তাই বলেছিলাম, আমার কোনো সাধই তো অপূর্ণ রাখুনি বাবা। একটা শুধু কষ্ট আছে মনে, আমার মা রুচির মনে সুখ দিও। তা জানিস বিমলা, গুরুদেব রাজি হয়েছেন, বলেছেন ওকেও দীক্ষা দিয়ে আসব। এখন ওর কপাল। সুরুচি বললে, মা, এবার তুমি জল খেয়ে নাও। সমস্ত কাজই নির্বিঘ্নে সম্পন্ন হল। সুরুচির তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেকটির দিকে। কোথাও কোনো বিশৃঙ্খলা হবার উপায় নেই। কিন্তু বিকেল শেষ হবার সঙ্গে সঙ্গে হঠাৎ যেন সমস্ত পণ্ড করে দেবার জন্যে আকাশে মেঘ করে এলো, তারপর ঝড় উঠল, তারপর এলো বৃষ্টি। সে এক প্রলয় কাণ্ড। এমন বৃষ্টি বোধহয় কত বছর হয়নি। আর দিন বুঝে কিনা আজই হলো। সুরবালা বললেন, কি হবে মা রুচি? আকাশ বাতাস ভেঙে যেন বৃষ্টি নামছে। বৈকুণ্ঠ ঠাকুরের উনুনের ওপর ত্রিপল ছিঁড়ে হুড়হুড় করে জল পড়তে শুরু হলো। রান্না বন্ধ। বর্ষাকালের উৎসব যথাবিহিত চারিদিকে ঢাকা হয়েছিল মজবুত করে, কিন্তু হাওয়ার যা প্রবল ঝাপটা, বৃষ্টির যা ভীষণ বেগ, সমস্ত কোথায় ওলট পালট হয়ে গেল। বৈকুণ্ঠ ঠাকুরের দলবল আটা, ময়দা, ঘি, তেল নিয়ে একেবারে ঘরের মধ্যে এসে আশ্রয় নিলে। বৈকুণ্ঠ বললে, কাজের বাড়িতে অনেক বৃষ্টি দেখেছি খুকি দিদি, কিন্তু এমন বৃষ্টি কখনো দেখিনি। সামনের রাস্তায় জল দাঁড়িয়ে গেল। 8টা বাজল। এখনই তো সব লোক আসবার সময় হয়েছে, কিন্তু বুঝি সব পণ্ড হল। সুরবালাই সবচেয়ে চিন্তিত হলেন। এ কি করলে গুরুদেব? আমি কি অপরাধ করেছি যে এমন করে সমস্ত পণ্ড করে দিলে? বৃষ্টি যে ছাড়বে কখনো, আকাশ দেখে এমন আভাস পাওয়া গেল না। মেজদিরা দুপুরবেলায় বায়োস্কোপ দেখে এসেছে। ছর্দিরা শ্যামবাজার থেকে বৃষ্টির জন্যে আসতে পারেনি। বাড়ির সামনে রাস্তায় এমন জল জমেছে যে গাড়ি চলতে পারছে না। নিবারণবাবুর কোর্টের কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছিল, তাদের জন্যে তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন। বৈকুণ্ঠ ঠাকুর এসে বললে, যেরকম বৃষ্টি তাতে আজ ছাড়বে বলে তো মনে হচ্ছে না। রান্নাঘরের মধ্যে নতুন উনুন পাতি, কি বলো খুকি দিদি?
ভাড়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সুরুচি চুপ করে দেখছিল সব। সকাল থেকে এত পরিশ্রম করে, এত তদারক করে শেষকালে কি এখন সমস্ত নষ্ট হবে? প্রায় 250 লোকের আয়োজন হয়েছে। মা, দিদিরা, বাবা সবাই সুরুচির মুখের দিকে চেয়ে আছে। সমস্ত ভাবনা ও দায়িত্ব তার উপর ফেলে দিয়ে যেন নিশ্চিন্ত তারা। হঠাৎ কিন্তু এক আশ্চর্য কাণ্ড ঘটল। বৃষ্টি থেমে গেল, আর হঠাৎ এক সময় সমস্ত নিস্তব্ধ হয়ে গেল। আকাশে তারা উঠল, যেন সমস্ত এক জাদুকরের ইঙ্গিতে সুপ্রসন্ন হয়ে উঠল। রাস্তায় জল কমে গেছে। নিবারণবাবুর বন্ধুরা এসে গেলেন। বৈকুণ্ঠ ঠাকুর আবার রান্না চাপালে। একে একে নিমন্ত্রিত অভ্যাগতরা এসে হাজির হলেন। সুরুচি ভাঁড়ার ঘরের দরজায় দাঁড়িয়ে সমস্ত তদারক করছিল। কার ড্রাইভারের খাবার দিতে হবে, কে শুধু মিষ্টি খাবে, কে নিরামিষ আর ময়দা মাখতে হবে কিনা, কত লোকের খাওয়া হলো, এখনো কত লোক বাকি। খুকি দিদি, ময়দা আরো 2 সের দিতে হবে, আর পাঁপড় 1.5 টাক। ও খুকি দিদি, বাগবাজার থেকে সতীশবাবুর বাড়ির মেয়েরা এসেছে, ওদের গাড়ি ভাড়াটা। বড় মাসিমার ছেলের জন্যে একটা মিষ্টি দাও তো খুকি দিদি, বড় কাঁদছে। ছোটদির মেয়ের দুধ গরম করা। অনেক দিন পরে ছোট পিসিমা এসেছেন, একবার ডাকছেন সুরুচিকে। তাকে প্রণাম করে আসা। রাত্রি 10টা বাজল। একটু যেন পাতলা হলো ভিড়। একে একে সব বিদায় নিচ্ছে। সুরুচি এবার সকলকে তাড়া দিতে লাগল। রাত কি 12টা করবে নাকি সবাই? সুরবালা এলেন, বললেন, দেখলি মা, গুরুদেবের আশীর্বাদে কিছুই তো আটকালো না, সবই তাঁর ইচ্ছে। হ্যাঁ মা, তুই কিছু খাসনি? যা এবার শুগে যা, আমরা দেখছি সব। কিন্তু তবু যাব বললেই যাওয়া হয় না সুরুচির। ঠাকুরদের খাবার দিয়ে ঝিচাকরদের বসিয়ে বাড়ির সকলের খাওয়া দাওয়া শেষ করে সুরুচি উঠল। এবার এই প্রথম সে নিজের ঘরে ঢুকবে। কত তার কাজ এখন। সুরুচির সমস্ত শরীরটা ঝিমঝিম করতে লাগল। ঘরে ঢুকে সুরুচি দরজায় খিল দিয়ে দিলে। অনেক রাত্রে বিছানায় শুয়ে আবার উঠে পড়লেন সুরবালা। চোখে ওষুধ দেওয়া হয়নি। সুরবালার চোখের ওষুধ থাকে আলমারির ড্রয়ারে, তার চাবি থাকে সুরুচির আঁচলে। সারাদিনের পরিশ্রমের পর উঠতে আর ইচ্ছে করে না, তবু উঠতে হলো সুরবালাকে। উঠে আলো জ্বালালেন না, নিবারণবাবুর ঘুম ভেঙে যেতে পারে। বারান্দায় এসে প্রথমে পড়ে কমলার ঘর। আলো নিভে গিয়েছে সে ঘরে। তারপর মেজ মেয়ে বিমলার ঘর, তাদের ঘরেও আলো নিভেছে, কিন্তু তখনও মেজ মেয়ের গলা শোনা যাচ্ছে। ওরা জেগে আছে এখনো। তারপর সেজ মেয়ে অমলার ঘর, সে ঘরে আলো জ্বলছে এখনো, কথাবার্তাও শোনা যাচ্ছে। 3 মেয়ের ঘর পেরিয়ে তিনি এলেন উত্তর দিকের ছোট মেয়ে সুরুচির ঘরে। সুরুচির ঘরের দরজা বন্ধ। আস্তে আস্তে দরজা ঠেললেন সুরবালা। সাড়া পেলেন না, হয়তো ঘুমিয়ে পড়েছে। পশ্চিমের বারান্দা দিয়ে সুরবালা জানালার কাছে এলেন। জানালা ঠেলতেই খুলে গেল। সুরবালা দেখলেন আলো জ্বলছে। তারপর ভেতরে চেয়ে যা দেখলেন, তাতে সুরবালা বিস্ময়ে হতবাক হয়ে চমকে উঠেছেন। সুরুচি একখানা বেনারসি শাড়ি পরেছে, সারা গায়ে পড়েছে গয়না, মাথায় সিঁথি, হাতে চুড়ি, কঙ্কন, কানে দুল, আর সিঁথিতে দিয়েছে আগুনের মতো উজ্জ্বল সিঁদুর। বিয়ের সময়কার সমস্ত অঙ্গাবরণ তার গায়ে। সুরুচি যেন
নববধূ সেজেছে, যেন নতুন করে তার বিয়ে হচ্ছে আজ। সুরবালা নির্বাক বিস্ময়ে দেখতে লাগলেন। সুরুচি তাঁর মেয়ে, তাকে যেন এতদিন চিনতেই পারেননি সুরবালা। আজ নতুন দৃষ্টি নিয়ে দেখছেন নতুন এক সুরুচিকে। সুরুচি যেন আজ তার নতুন করে দৃষ্টি ফুটিয়ে দিয়েছে। স্বামীর ছবিটা সুরুচি নিয়েছে বুকে, বুকে নিয়ে সুরুচি তার বিছানায় শুয়ে আছে। সুরবালার দুচোখ জ্বালা করতে লাগলো। তাঁরই পেটের মেয়ে সুরুচি, সমস্ত দিনের বেলার সুরুচির সঙ্গে এ সুরুচির কত প্রভেদ। ছবিটাকে বুকে রাখলে সুরুচি, মুখের ওপর রাখলে, তারপর বিছানা ছেড়ে উঠল। একে একে সমস্ত গয়না খুললে, কানের দুল, হাতের চুড়ি, বেনারসি বদলে পড়লে সাদা থান একটা, সিঁথির সিঁদুর ঘষে ঘষে মুছে ফেললে। সুরবালা দেখলেন সুরুচি সেই নিরাভরণ শরীরে স্বামীর ছবিটি সাজিয়ে রাখলে মেঝের এক কোণে একটা জলচৌকির ওপর। সেখানে আলপনা দিয়েছে বিচিত্র করে, ফুল দিয়ে সাজিয়েছে, ধূপ জ্বাললে, প্রদীপ জ্বাললে। সুরুচি উঠে বসে এক দৃষ্টে চেয়ে রইল সেই দিকে। গভীর ধ্যান মৌনী মূর্তি তার। সে যেন এ জগতের সমস্ত মায়া, সমস্ত আকর্ষণ থেকে দূরে গিয়ে স্বামীর সঙ্গে একীভূত হয়ে গেছে। তারপর হঠাৎ এক সময়ে যেন সম্বিত ফিরে পেয়ে মেঝের ওপর উপুর হয়ে পড়ল। সুরবালার মনে হলো যেন সুরুচি মূর্ছা গেছে, আর উঠবে না। জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলেন সুরবালা। ও রুচি, মা আমার। দরজা খুলল। মুখোমুখি দাঁড়িয়ে সুরবালা আর সুরুচি, আর মাঝখানে একটি দোদুল্যমান মুহূর্ত, একটি মুহূর্তের ব্যবধান। মার মুখের দিকে চেয়ে সুরুচি হঠাৎ একটা অস্ফুট আর্তনাদ করে সুরবালার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। সুরবালা দুই হাত দিয়ে জড়িয়ে ধরলেন তাকে। মা আমার, সোনা আমার। সুরবালার মুখ দিয়ে সান্ত্বনার ভাষা আর বেরুল না। সুরবালার চোখ দুটো শুধু জ্বালা করতে লাগল। সুরবালার মনে ছিল না সুরুচির হাতের নোয়া আর সিঁথির সিঁদুর ঘুচেছিল ২৭শে শ্রাবণ, তাঁর গুরুদেবের উৎসব আর সুরুচির সর্বনাশ। সে যে একই তারিখে, সে কথা সুরবালার কেমন করে মনে থাকবে।